মাননীয় এমপি গায়েশ্বর রায় আজকে সংসদে এই কথাটা তুলে ধরছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বাড়ির পিছন দিয়েই তো রাস্তাঘাট ওই মাদকের, আর ওই রাস্তায় কে চলাফেরা করতো মাদক নিয়ে? বদি নাম শুনছেন না? ওই বদি তো এখন তার আসা যাওয়া, ওই রাস্তায় আসা যাওয়া বন্ধ করে দিছে। নতুন কারা এই দায়িত্বটা নিছে সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না? জামাতের কাপড় খুলতে গিয়ে, লুঙ্গি খুলতে গিয়ে জমিয়ত পুরা উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটো হয়ে গেছে। সেই বাঁশ আপনার পিছন দিয়ে যে ঢুকে গেছে আপনি তো বুঝতে পারছেন না। বিয়ে অনুষ্ঠানের নামে বৃত্ত বইয়ের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। 7 দিন 8 দিন 10 দিন 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক মাননীয় স্পিকার, এটাকে বন্ধ করতে হবে। সংসদে এখন আপনারা মুখরোচক কথা বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। মায়ের বড় গলা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে, শুধুমাত্র নিজের পেট বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, মানে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে মানে চরম মাত্রায় ধোঁকা দিয়ে তারপরে তাদের কাছে গিয়ে বলে এসেছে আমাদের পক্ষ থেকে আহ্বান, আপনারা অমুক দলকে ভোট দিবেন, তাও জামাতকে দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তার কিন্তু সুনাম হচ্ছে না ভাই, দুর্নাম হচ্ছে একের পর এক। আজ পর্যন্ত তার কোনো সুনাম দেখলাম না। তাকে নিয়ে ভালো কিছু কেউ বললো এটা আজ পর্যন্ত দেখলাম না। যদিও জনাব তারেক রহমানের সরকারকে অনেকেই অনেক দিক দিয়ে ভালো কিছু বলেছে, অনেকেই অনেক দিক দিয়ে মন্দ বলেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আজ পর্যন্ত তার প্রশংসা করতে দেখলাম না কাউকেই। দর্শক, এরকম কথা কেন বলছি দেখেন, গতকাল সংসদে দাঁড়িয়ে বিএনপির একজন এমপি সাহেব গয়েশ্বর চন্দ্র রায়, তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে, যদিও হেসে হেসে, কিন্তু ওই যে একটা কথাই আছে না যে হাসতে হাসতে তীর মারা, ঠিক এমনটাই করেছে গয়েশ্বর চন্দ্র রায় তার নিজের দলের স্বরাষ্ট্রমন্ত্রীকেই। কি কথাটা বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বাড়ির এলাকা দিয়েই তো মাদক প্রবেশ করে আমাদের সোনার বাংলাদেশে। তার মানে বুঝতে পেরেছেন, উনি বোঝানোর চেষ্টা করেছে আপনি আইনে আছেন, আপনার বাড়ির সামনে দিয়েই যদি বেআইনি কাজ হয় তাইলে দেশ কিভাবে ভালোভাবে চলবে। দেশের যদি মাদক যেগুলো দেশের ভিতরে প্রবেশ করে, যেই মাদকের কারণে মানুষ তার স্মৃতি বা বুদ্ধি হারিয়ে মানে পাগলের মতো হয়ে যা খুশি তাই করতে পারে, একটা মানুষকে ধর্ষণ করতে পারে, একটা মানুষকে খুন করতে পারে। আপনি একটা মানুষকে যদি খুন করতে যাই, মানে একটা মানুষকে মারতে যাই, মারার আগে 10 বার ভাববো যে কি মানে কিভাবে সম্ভব একটা মানুষকে গলা কাটবো, একটা মানুষকে খুন করবো, অসম্ভব। কিন্তু যখন আপনি মাতাল হব, আপনি যখন গাঞ্জা খাবো, মদ খাবো, ইয়াবা খাবো, তখন আপনার ভিতরে হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। আপনি খুন করে দিবেন, আপনার মনেই হবে না এটা কি করলাম। একটা মানুষকে মেরে দিবেন ছুরি দিয়ে, মনে থাকবে না। তো যাই হোক, মানে যেটার কারণে এই এত বড় বড় অপরাধ হয়, এই যে বাংলাদেশে, সোনার বাংলাদেশে ঘন ঘন যে আপনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়, তারপর মেরে ফেলা হয়, এগুলো তো সব ইফেক্ট করে মনে করেন যে এই গাঞ্জা, মদ, ইয়াবা এইগুলো থেকে। তো সেইগুলো যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে ঢোকে, সেটা আটকাতে পারছে না স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে গয়েশ্বর চন্দ্র রায়। দর্শক, কথা কিন্তু খারাপ বলেনি, উনি বোঝানোর চেষ্টা করেছে যে আপনার বাড়ির সামনে দিয়েই ঢোকে বেআইনি ভাবে, আর আপনি আইনের সাথে লড়ছেন, তাহলে আপনি কিভাবে একজন আইনের কর্মকর্তা হলেন। যাই হোক, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আর একটা নির্লজ্জ মাল আছে, তাকে খুব ভালো করে চেনেন রাশেদ খান। এতটাই নির্লজ্জ, আসলে তার লজ্জা বলতে কিছু নেই। আমরা মনে করি লজ্জা থাকলে হয়তো সে মুখ দেখাতো না মিডিয়ার সামনে এসে, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে মিডিয়ার সামনে এসে এবার আবার হাসনাত আব্দুল্লাহর পিছনে লেগেছে। গত 2 দিন আগে হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিল যে আমাদের নামে যদি 2-1 টাকার যদি কোনো রকমের দুর্নীতি ধরতে পারেন, আমরা টাকা পয়সা নিয়ে দুর্নীতি করেছি, তাইলে এই সংসদ থেকে চলে যাব, পদত্যাগ করে চলে যাব। আর এই কথা নিয়ে কটাক্ষ করতেছে কেডা? রাশেদ খান। মানে ওর লজ্জা থাকলে হয়তো এই কথা নিয়ে কটাক্ষ করতো না। একটা মানুষ সংসদে দাঁড়িয়ে এমন কথা বলতে পারে কোন সময়? বুকে হাত দিয়ে এমন কথা বলতে পারে কোন সময়? ওই সময়ই বলতে পারে যখন দেখে না আমি এগুলো করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি রাহাজানি করি না, আমি বলতে পারবো। কিন্তু যারা করে তারা তো অত সহজে বলতে পারবে না। কিন্তু রাশেদ খান হাসনাত আব্দুল্লাহর পিছনে লেগেছে। আরে রাশেদ খান,
তোমারে কয়জন ভালোবাসে আর হাসনাত আব্দুল্লাহরে কয়জন ভালোবাসে। আমার তো মনে হয় যে হাসনাত আব্দুল্লাহরে যে কয়জন ভালোবাসে তার চেয়ে বেশি মানুষ তোমারে ভালোবাসে না, ঘৃণা করে। কারণ ইদানিং তোমার যা বক্তব্য আলেম ওলামাদের বিরুদ্ধে, জামাত ইসলামের কর্মীদের বিরুদ্ধে, এনসিপি নেতাদের বিরুদ্ধে, বলতে গেলে নতুন বাংলাদেশের যারা সৈনিক রয়েছে, বীর রয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এই রাশেদ খান বলে, তাতে বোঝাই গেছে তার যে কোনো বিচিত একটা টোকা লাগছে, যার কারণে তার মাথা হ্যাং হয়ে গেছে, যা খুশি তাই বলে ফেলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। একটা বিষয় গেল, আর একটা হলো জমিয়ত নেতা, মাথায় সুন্দর একটা টুপি, নামাজ পড়তে পড়তে কপাল একদম ঘষে ঘষে মনে করেন যে এই জায়গায় কালো বানিয়ে ফেলেছে, দেখে মনে হয় এইমাত্র আল্লাহর ওলি চলে এসেছে। সারা জীবন আওয়ামী লীগের একটা বালও টাইনে ছিঁড়তে পারে নাই, এখন এসে লাগেছে জামাত ইসলামের বিরুদ্ধে। মানে লুঙ্গি খুলে ফেলবে ওনারা, এই কথা বক্তব্য দিয়েছে যে লুঙ্গি খুলে ফেলবে। লুঙ্গি খুললে হয়তো বালও টেনে ছিঁড়বে, এটাই স্বাভাবিক, যেহেতু লুঙ্গি টেনে খুলেই ফেলবে, সব তো দেখাই যাবে। অথচ হাসিনার একটা বালও টেনে ছিঁড়তে পারে নাই, কোনো কথা বলে নাই, মাঠে ঘাটে দেখা যায় নাই, আর এরা এই সময় বড় বড় বক্তব্য দেয়। মানে বিশ্বাস করেন ভাই, এই সমস্ত আলেমদের কারণেই এই টুপিওয়ালাদের সম্মান থাকে না, এই টুপিওয়ালাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া যায় না, এদের কারণে। হ্যাঁ, এদের কারণেই ভাই। এরা মনে করেন যে মানে একদলকে, সরকারি দল যারা রয়েছে তাদের কিন্তু পা চাটতেছে, তাদের খুব ভালোবাসে। তারা যতই বেআইনি কাজ করুক না কেন, ধর্ষণ করুক না কেন, রাহাজানি করুক না কেন, চান্দা তুলুক না কেন, সবকিছু তাদের কাছে ভালো। কিন্তু একদল দেখা যায় টুপি মাথায় দিয়ে থাকে, দাঁড়িয়ে আছে, তারা ভালো ভালো কাজ করে, ভালো কাজের কথা বলে, তারপরে এদের কাছে এরা খারাপ। তো বুঝতেই পারছেন এদের আসলে মানে উদ্দেশ্যটা কি। হ্যাঁ, উদ্দেশ্যটা কি আসলে। এদের কারণে আসলে ইসলামী দলগুলো সবসময় এক হতে পারে না, এদের এই তেরামির কারণে, এক কথা বলতে গেলে। তো যাই হোক দর্শক, আমি শিরোনামগুলো একটু বিস্তারিত নিজে নিজে একটু আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। আরো গভীর আলোচনা রয়েছে, পুরো ভিডিওটি আপনারা দেখলে সেটা অলরেডি জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। 5 বছরে জামাত ইসলামের কাপড় চোপড় খুলে ফেলতে চায় জমিয়ত সভাপতি জনাব ওবায়দুল্লাহ ফারুকী সাহেব। আপনি কাপড় খুলে ফেলতে চাচ্ছেন? গত 16 বছর আপনি আওয়ামী লীগের কারো কোনো কাপড় খুলতে পেরেছেন? রাস্তায় একটা হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়েছিলেন। বিএনপি কে খুব ভালোবাসেন, বেশ ভালো কথা। আমি তো বাংলাদেশের ম্যাক্সিমাম বিএনপি কে যে আলেমরা এখন ভালোবাসে, আমি সবার কাপড় উদ্লা খুলে একেবারে খুলে তারপরে প্রমাণ করে দিতে পারবো যে এই প্রত্যেককে ছিল আওয়ামী লীগের দালাল। যখন বিএনপি বিপদে ছিল, তৎকালীন সময় জামাত শিবির বিপদে ছিল, আওয়ামী লীগের সময় কোনো ফুস ফাস হুস একজনেও করে নাই, একজনেও করে নাই। আমার তো মনে হয় মাঝে মাঝে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন পরিস্থিতি আপনাদেরই হবে, যারা আজকের এই সকল মিথ্যা অপবাদ দিয়ে একটা দলকে সমস্ত মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছেন। আজকের এই বাংলাদেশে জামাত ইসলামের এই উর্বরতা দেখে আমি সত্যি আনন্দিত। কেন আনন্দিত? এত বাধা, এত বিঘ্নতা, এরপরেও তাদের এত জনসমর্থন কেন? শতকরা প্রায় এখন পর্যন্ত এইবারের হিসাবেও আপনার ভোটের পার্সেন্টেজে প্রায় 40%-এর উপরে ভোট এই জামাতের। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক, শেয়ারে জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। আগামী 5 বছরের মধ্যে তার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জামাত শিবিরের কাপড় শুদ্ধ খুলে ফেলবে। প্রথম কথা হচ্ছে, এই কাপড় খুলে ফেললে আমাদের জনাব এই ওবায়দুল্লাহ ফারুক সাহেবের পর্দার কোনো ক্ষতি হবে কিনা জাতির কাছে সে প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব যেই জোর গলায় তিনি বলছেন যে কাপড় চোপড় খুলে ফেলবেন, সেই ফারুক সাহেবের এই যে পার্টি জমিয়ত এইবারের নির্বাচনে বিএনপির সাথে জোট করার পরে সারা বাংলাদেশে একটা সিট তারা অর্জন করতে পেরেছে কিনা? ধরেন জামাত বিরোধী দল বিএনপির বিরোধিতা কইরা বাংলাদেশে কত আসন পেয়েছে, আর আপনারা সরকারকে একেবারে আসমানে তুলে দিচ্ছেন, সাহায্য করেছেন, তারপরে কত পার্সেন্ট ভোট পেয়ে ঠকেছেন, এমনকি জামানত আছে কিনা আমার সন্দেহ। এই হচ্ছে সেই ওবায়দুল্লাহ ফারুক সাহেব, যিনি জামাত ইসলামের কাপড় শুদ্ধ খুলে ফেলতে চান। জামাত ইসলামের কাপড় শুদ্ধ খুলতে যুগ যুগ ধরে বিভিন্ন মানুষকে আমি বিভিন্ন সময় শুনেছি, হয়তো তারা এই ভাষায় বলেননি কিন্তু ভিন্ন ভাষায় বলেছেন। কেউ কেউ বলেছেন কিয়ামত অবধি এই জামাত শিবির কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কেউ কেউ এমন বদদোয়া করেছেন জামাত ধ্বংসের মুখে চলে যাবে। এই সকল বদদোয়ার পরেও বাংলাদেশের অ্যানালাইসিস বলে যে বর্তমান সময়ের ইসলামিক নামধারী যদি কোনো পীর মাশায়েখ সোসাইটি থেকে থাকে, পার্টি থেকে থাকে, তার মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে জামাত। কারণ হচ্ছে যারা যেখানে বিরোধিতা করছে সেই অঞ্চলের শক্তিশালী আলেম, পীর, বুজুর্গ, যে নামই আপনি চেনেন না কেন, ওই ব্যক্তির শত সহস্র বিরোধিতার পরেও ওই অঞ্চলের মধ্যে তার শুভাকাঙ্ক্ষীর চাইতে জামাতের শুভাকাঙ্ক্ষী 100 গুণ, 50 গুণ, 200 গুণ বেশি। সেখানে জামাতের বিরুদ্ধাচরণ করার পরেও জামাত সেখানে 50,000, 1,70,000 করে ভোট পেয়েছে, তারও বেশি পেয়েছে। তাহলে প্রমাণ হয় যে 100 গুণ, 50 গুণ বেশি পরিমাণ এত সমালোচনার পরেও জামাতের সমর্থন রয়েছে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে, যেই জামাতকে বাংলাদেশে কেউ কোনো ভালো মানুষই মনে করে না, মানে যেই সব লোকেরা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় যে না এটা কোনো ভালো পার্টি না, এটার দ্বারা কোনো ক্ষতি ছাড়া উপকার নেই, সেই পার্টিটাকে বাংলাদেশের জনগণ কেন এত বেশি ভালোবাসে? যেমন এবছর আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে 70% ভোটার আপনার এবার আমাদের গণভোটের পক্ষে রায় দিয়েছে, গণভোটে ভোট দিয়েছে।
আমার ধারণা মতে এই 70%-এর প্রায় 60-65% জামাত সমর্থক তথা 11 দলের সমর্থক ছিলেন। কেন? কারণ বাকিরা তো এই গণভোটের পক্ষে ছিল না, তারা তো এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে। উল্টো সামাজিকভাবে দুই এক জায়গায় হয়তো বক্তব্য দিতে গিয়ে বলেছে গণভোটের পক্ষে, কিন্তু আওয়ামী লীগ গণভোটের পক্ষে রায় দেওয়ার কথাই নাই, যুক্তিই নাই। স্বাভাবিক, তারা তো এই সরকার কি মানবে না। সেখানে বিএনপি তারাও এই গণভোট নিয়ে কোনো উদাসীন ছিল। তাহলে যারা গণভোটে রায় দিল এই মানুষগুলোই কিন্তু সত্যিকার জামাত শিবিরের লোক ছিল। তাহলে এত সমালোচনার পরেও জামাতকে কেন ঠেকানো যাচ্ছে না? কারণ আগে এক সময় অন্ধকারে ঢিল মারতে পারতেন, এখন মানুষ জ্ঞানী হয়েছে, মানুষ এখন পড়াশোনা করে, মানুষ এখন জানে, মানুষ এখন সত্যকে সত্য হিসেবে দেখে। জামাত ইসলামী সারা বাংলাদেশের কোনো মানুষের, এমনকি যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধেও কোনো বিরুদ্ধাচরণ এখন পর্যন্ত কিন্তু কোনো সময় আটঘাট বেঁধে করে না। শুধুমাত্র আওয়ামী লীগের থেকে নিজের ট্যাগিংটাকে দূর করার জন্য এখন বিএনপির উপরে চড়ে বসেছে। আর বিএনপিও সঠিক পলিটিক্সটাই করছে, কারণ বিএনপি চিন্তা করছে ওরা সালারা আওয়ামী লীগের উপরে ছিল ভর করে, এখন ভোটের রাজনীতিতে ওদের ভোট আমি আনতে পারলে আমার অসুবিধা নেই। আমি এই কারণে বিএনপিকে ধন্যবাদও জানাই, কারণ এইসব স্যাঁচা লোকগুলোকে আপনারা প্রশ্রয় দিয়ে ওদের কিছু দুই চারটা ভোট থাকলে হয়তো নিয়ে আসতে পেরেছেন, ওদের মাধ্যমেই আপনাদের প্রশংসা করাচ্ছেন, যদিও এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবে। যাই হোক, কিন্তু আজকের এরা একজনও, অনেক পীরকে দেখবেন সকাল সন্ধ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতো আমরা কোনো দলীয় রাজনীতি করি না। এবার দেখলাম নগ্নভাবে শুধুমাত্র নিজের পেট বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, মানে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে মানে চরম মাত্রায় ধোকা দিয়ে তারপরে তাদের কাছে গিয়ে গিয়ে বলে এসেছে আমাদের পক্ষ থেকে আহ্বান, আপনারা অমুক দলকে ভোট দিবেন, তাও জামাতকে দিবেন না। অথচ উনি কোনো দলীয় রাজনীতি করে না। কত বড় ঘৃণতা! এদের মুখ সম্বোধন করলে লজ্জায় আমার নিজের লজ্জা লাগবে। আজকের আমার এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে জামাত শিবিরকে আসলে দাবিয়ে রাখতে কে কতটুকু পেরেছে। যেই সকল মিথ্যাচার তাদের বিরুদ্ধে করা হয়, একটা মিথ্যাচারের সাথে তাদের কোনো সম্পৃক্ততা কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? বরং আমি তো মনে করি দেশপ্রেমিক দল হিসেবে 1 নম্বর জামাত শিবির, রাসূল প্রেমিক হিসেবে 1 নম্বর জামাত শিবির, ইসলামের যে মূল থিম গুলো সেটাকে ওন করার জন্য 1 নম্বর জামাত শিবির। তারা ভোট পেয়েছে সারা বাংলাদেশের। আর ওই যে আমি বললাম গণভোট হিসেবে 70%। তাহলে এই মানুষগুলো জামাত ইসলামের এত বিরোধিতার পরেও জামাতকে কেন সমর্থন করছে? অর্থ হচ্ছে বাংলাদেশের মধ্যে ভুল ভাল বুঝিয়ে লাভ নেই। অতএব এই গুটি কয়েক মানুষের কাপড় খোলাখুলিতে জামাত ইসলামের অগ্রযাত্রা থামে থাকবে না, বরং জামাত ইসলাম সামনের পথে এগিয়ে যাবে। আর এই যে জমিয়ত যারা আজকের দায়িত্ব পালন করছেন এবং জমিয়তের বিশেষ এক নেতা ওবায়দুল্লাহ ফারুক সাহেব যে মন্তব্য করেছেন, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক এবং সত্যিকার অর্থে ইসলামের জন্য কথা বলার তৌফিক দান করুক। কিন্তু এই নির্বাচন থেকে আমার অভিজ্ঞতা হয়েছে যে এদেশে মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম বাধা ইসলামপন্থীরাই। যদি কেউ মনে করেন যে দেশে ইসলাম কায়েম করতে চান, কোনোদিন পর্যন্ত পারবেন না যতদিন পর্যন্ত আপনার এই ইসলামিস্ট পিপলরা আপনার কল্যাণ চাবে না। অতএব এই দেশের সেই কনসেপ্টে বরং কোনো উন্নতি হবে না, বরং জামাত ইসলাম যে দুর্বার গতিতে আপনার ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা পালন করছেন, আমি মনে করি এটাই জামাতের জন্য সঠিক পদ্ধতি। এই যে যারা টাকা পয়সা মাইরা আওয়ামী লীগের বিদেশে আছে, যেসব নেতারা ছোট বড় অনেক আছে, অনেক 10,000-এর উপরে হিসাব করলে বাইরে, এদের সবাই কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা নাই। যাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা বাস্তবতার সম্মুখীন হচ্ছে। মহাবিপদ তো, এরা যে কাজ কাম কইরা খাবে সেটা তো পারবে না, কারণ যখন বাংলাদেশে ছিল এরা চাঁদাবাজি কইরা খাইতো, এরা তো কাজ কাম কইরা খাইতো না। মহাবিপদ না? যার জন্য অনেকেই বলতেছে, হ্যাঁ ভীষণভাবে বানিয়ে দিতেছে পেতি নেতারা। পেতি নেতা বলা যাবে না, এরা আওয়ামী লীগের বড় নেতা। কি বলে? পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে, তাহলেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে, তাহলেই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে। দেখেন ভাই ব্রাদার, আপনারা যারা আওয়ামী লীগ করেন, এই যে নেতারা এই ধরনের কথা বললো যে পুলিশের লাঠির ভয়কে জয় করতে, মানে মাই খাইবেন, আপনার চামড়ার উপর দেওয়া যাবে, আপনার পিঠের উপর দেওয়া যাবে, রক্তাক্ত হবেন আপনি। ওকে, খুবই ভালো কথা। একটা টাইমে আপনাদের নেতারা চলে আসলো, কারণ আপনারা ওই যে পিঠ দিছেন, পাছা দিছেন, বাইরাইছে, ওই বাড়ির কারণে আপনারা ভয়কে জয় করছেন, আপনাদের নেতারা চলে আসছে। আসার পর আপনারা তো যেখানে ছিলেন সেখানেই থাকবেন। যে যেখানে ওই যে চাঁদাবাজি করতেন, যে যেখান থেকে শেয়ার নিতেন, ওই একই কাজ করবেন। আর ওরা আইসা আবার ওই সংসদে যাবে, আবার ওই এসি গাড়িতে উঠবে, তাদের ছেলেপেলেরা ঘরে বৈশা বৈশা চাঁদাবাজি করবে, আর এই চাঁদাবাজি করাবে আপনাদের দিয়ে। হ্যাঁ, আপনাদের দিয়ে। বড় বড় নেতাদের ছেলেরা চাঁদাবাজি করায় তো। দেখেন নাই নারায়ণগঞ্জে ওই যে একজনকে ধইরা নিয়ে গেল 7-8 মাস পরে, না কি বলতেছি 7-8 মাস, 7-8 ঘন্টার পরে মুসলেকা দিয়া, হ্যাঁ মুসলেকা দিয়া ছাইরা দিছে। কি মুসলেকা নিল জানলাম না। পুলিশ বলে কেউ তো মামলা করে নাই, যার জন্য ছাইরা দিছি। আচ্ছা ভালো কথা, কেউ মামলা করে নাই, যেহেতু মামলাই ছিল না আপনি কেন ধরতে গেলেন? নিশ্চয়ই অভিযোগ ছিল। এখন দেখেন কত বড় বিপদের কথা, যারা অভিযোগ করছিল এটা তো লিক হবে। হ্যাঁ, এই থানা থেকে কিন্তু ওই ছেলেটা জেনে যাবে কারা কারা অভিযোগ করছিল। ও এখন গোপনে পিছনে থাইকা, অন্ধকারে থাইকা, পর্দার আড়াল থেকে
ওইসব জায়গায় চাঁদাবাজি করাবে, ওদের থেকে এখন ডবল চাঁদা নিবে, তো প্রতিশোধ নিবে যে তোরা অভিযোগ করছিলি পুলিশের কাছে। মহাবিপদ না? মহাবিপদ। আইন এক এক জায়গায় এক এক রকম, তবে মুসলেকা দেওয়াটা এটা আইনের মধ্যে আছে। কিন্তু কেন মুসলেকা দিলেন, কি কারণে দিলেন, ওই মুসলেকার মধ্যে কি লিখলেন, এটা পত্রিকায় ছাপায়া দেন, আমরা দেখতে চাই। কারণ উনি এমপির ছেলে, সাধারণ কেউ না, এমপির ছেলে। এমপির ছেলে যদি এরকম হয়, সে এমপি কিভাবে যায় এই সংসদে আইন তৈরি করবে আমাদের জন্য, দেশের জন্য? বড় প্রশ্ন না ভাই, বিরাট বড় প্রশ্ন। যাই হোক, এসব অনেক হাজার রকম প্রশ্ন আছে। সবচেয়ে বড় একটা প্রশ্ন, বিএনপির ইজ্জত কার হাতে বলেন তো? অনেকেই বলবেন তারেক রহমান সাহেবের হাতে। না, তারেক রহমান সাহেবের হাতে একা না। বিএনপির ইজ্জত ওনাদের যে মন্ত্রীরা আছে, যতগুলো মন্ত্রী আছে সবাই হাতে, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার হাতে। হ্যাঁ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের হাতে বিএনপির ইজ্জত বর্তমানে। কেন এই কথাটা বললাম? ওনার বাড়ির পিছন দিয়েই তো মাদকের আসা যাওয়া। হ্যাঁ, ওনার বাড়ির পিছন দিয়েই। কথাটা কি আমি বলতেছি? না, আমি বলতেছি না। মাননীয় এমপি গায়েশ্বর রায় আজকে সংসদে এই কথাটা তুলে ধরছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বাড়ির পিছন দিয়েই তো রাস্তাঘাট ওই মাদকের, আর ওই রাস্তায় কে চলাফেরা করতো মাদক নিয়ে? বদি, বদি নাম শুনছেন না? ওই বদি তো এখন তার আসা যাওয়া, ওই রাস্তায় আসা যাওয়া বন্ধ করে দিছে। নতুন কারা এই দায়িত্বটা নিছে সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না? এই প্রশ্নটা করছে উনি সংসদে, হাইসা হাইসা করছে প্রশ্নটা। পুরানা রাজনীতিবিদ তো, হাইসা হাইসা ঠিক জায়গা মতো হাত দিছে। সালাউদ্দিন সাহেব, ওই টাইমে আপনি না হাসতে পারতেছিলেন, না নারাজ হইতে পারতেছিলেন, কেমন জানি হয়ে গেছিল আপনার চেহারাটা, মুসকে মুসকে হাসতেছিলেন, কিন্তু এই হাসিটা আপনার ভিতরের হাসি না। আপনার মধ্যেও তো বিরাট বড় প্রশ্ন। আসলেই তো আগে যারা ওই ব্যবসাটা করতো এখন কারা করে আমি কি জানি না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করছেন না? নিশ্চয়ই আমি জানি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী জানবে না এটা কোনো কথা? কিন্তু কেন তাদেরকে ধরা হচ্ছে না? নাকি কেউ মামলা করতেছে না? ওদের নামে কেউ মামলা করতেছে না, জিডি করতেছে না থানায়, এই জন্য ধরতেছেন না? এটাই তো আমাদের সংবিধানে বলে, তাই না? তার জন্য ধরতেছেন না। আপনি যদি যাই না থাকেন, ধইরা ফালান। কারণ কি জানেন? এই মাদকের কারণে আজকে যত কিছু দেখেন ঘটনা, এই মাদকের কারণে। নোয়াখালী লক্ষ্মীপুরে 4 জনকে যে হত্যা করছে, মা মেয়ে শুধু 4 জন। আরে ছেলেটা পাগল হয়ে গেছে, বাইচে আছে শুধু ছেলেটা। বাবা আগেই মারা গেছিল বিদ্যুতের কারণে, কারেন্টের শর্ট খায় বাবা আগেই মারা গেছিল। ওই মাটা কষ্ট করে সংসার চালাইতেছিল, একটা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতো। তার মানে কতটা কষ্ট করতো, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। কারণ কি? মাদক। মাদকের কারণে ওই যে মাদক খায়া বদ নেশায় গেছে ঘরের ভিতরে, অন্যরা দেখা ফেলছে, ওই জন্য এই কাণ্ডটা করছে। নির্মম একটা ঘটনা, নির্মম ঘটনা। পুরো দেশের মধ্যে এখন আলোচনা এই ঘটনা নিয়ে। এরকম বহু জায়গায় বহু ঘটনা ঘটতেছে শুধু মাদকের জন্য। এই যে চাঁদাবাজি করতেছে, কুবাইতেছে, ঘরে ঢুকা দোকানে ঢুকা, শুধু মাদকের জন্য। কারণ কি জানেন? এই মাদকটা যখন আপনি নিবেন তখন আপনার তো হুঁশ থাকবে না, কোনো জ্ঞান কাজ করবে না। আর এই মাদক ব্যবসা ঠেকাইবার জন্য কাকে দরকার? আপনাকে দরকার স্বরাষ্ট্রমন্ত্রী। আপনিই পারবেন, আপনি ছাড়া তো আর কারো হাতে এটা নাই। কারণ আপনার অধীনেই তো পুলিশ, র্যাব, সব কিছু প্রশাসন তো আপনার হাতের মুঠায়। আপনি তাদেরকে কেন কাজে লাগাচ্ছেন না? কাজে লাগাইতে পারবেন? সন্দেহ আছে আমার, হ্যাঁ সন্দেহ আছে। আমি একটা কথা বিশ্বাস করতে চাই, পুলিশ জানে না এমন কোনো ঘটনা নাই। পুলিশের হাত ছাড়া এই মাদক ব্যবসা হয় এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি সব পুলিশকে বলতেছি না, কিছু কিছু পুলিশকে। শিবিরের কেন্দ্রীয় নেতা, ওনার একটা বক্তব্য তো শুনছেন, উনি একটা টাইমে জেলখানায় ছিল। তো জেলখানা থেকে যখন কোর্টে আনা হইতো, এই আসা যাওয়ার পথে ওই যে পিজন ভ্যানে কইরা আসামিদেরকে নিয়ে আসে, ওই আসামিরা ওই পিজন ভ্যানে বসা ইয়াবা খাইতো, গাঁজা খাইতো, অনেক রকম নেশা করতো, ফেন্সিডিল খাইতো। কিভাবে পাইতো? ওই পুলিশরাই নাকি বিক্রি করতো। জাহিদুল ইসলাম নিজে বলছে যে আমি নিজে আলাপ করছি ওদের সঙ্গে। তো তোমরা এই জেলখানার ভিতরে, এই গাড়ির ভিতরে কিভাবে পাও? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওই আসামিগুলো ছিল মাদকের আসামি, মাদক বেচতে গিয়া ধরা খাইছে। ওরা বলতেছে আমাদের কাছে যেসব ইয়াবা পাইছে ওগুলো তো পুলিশ নিছে, ওগুলাই এখন আমাদের কাছে বিক্রি করে, আমরা ওইগুলো কিনা নেই, আমাদের মাদকই আমাদেরকে দিচ্ছে। কত বড় কথা! তার মানে কি জানেন? পুলিশ জড়িত আছে। সব পুলিশ না, কেউ কেউ অবশ্যই জড়িত আছে। এমনকি শুধু পুলিশ না, এই টাকা, এই যে মাদকের টাকা অনেক উপর পর্যন্ত যায়। বিরাট বড় সিন্ডিকেট তো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিজেই বলছে 82 লক্ষ মানুষ মাদক আসক্ত বর্তমানে বাংলাদেশে। এটা কোটি ছাড়ায় চলে গেছে। আপনার কাছে যে হিসাব, এই হিসাব কারেক্ট না। কারণ কি জানেন? আগে আমি দেখতাম শহর কেন্দ্রিক এই যে ইয়াবা ট্যাবলেটটা শহর কেন্দ্রিক। এখন আমি খোঁজ খবর পাচ্ছি, আজকেও আমি নোয়াখালী কথা বলছি, নোয়াখালীর গ্রামে গ্রামে অভিযান চলতেছে। অভিযান চলছে ভাই, অভিযান চালাইতেছে, 11 জনকে ধরছে, এরকম খবরও পাইছি। তার মানে কি দেখছেন? গ্রামের ওই পাট ক্ষেতের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে বৈশা টানাটানি করে, ওইখানে বৈশাই খায়। এইভাবে ছড়ায় গেছে। ওরাই তো দিছে আমাদেরকে, ওদেরই অবদান। আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিকল্পনা বহু আগে থেকে করছে। ওইটা ওরা সফলের দিকে। এই সফলতাকে ভাঙ্গা চুরা দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, না হলে ইজ্জত চলে যাবে, বিএনপির ইজ্জত চলে যাবে। আর একজন মানুষ আছে, তাকে নিয়ে কথা বলি, তাকে চেনা আরো বেশি কঠিন।
উনি কে জানেন? একটা টাইম ওনার নাক টাক ফাটায় ফেলাইছিল কয়েকদিন আগে, ওই যে পুরানা পল্টনে, তখন জামাত ইসলাম ওনার পক্ষে কথা বলছিল। ভিপি নূর সাহেব ওনার চিকিৎসার জন্য কথা বলছে। সেই লোক এখন বলে জামাত ইসলামকে নাকি পাকিস্তানে পাঠায় দিবে, আবার বলে পাকিস্তানের সাথে তো বাংলাদেশে কোনো সীমান্ত নাই, আর ওরা তো ভারতও যাইতে পারবে না, তার মানে বঙ্গোপসাগরে নিয়ে ফেলা দিবে। এই ভিপি নূর বলে, আহারে সিস্টেমের মধ্যে পইরা যায় মানুষ কেমন হয়ে যায়। এই লোকটাকে কত প্রতিবাদী জানতাম, কত যে মাই খাইছে, ভাবছিলাম দেশের জন্য কিছু করবে, কিন্তু নাটকবাজ। ওই যে শেখ হাসিনাকে দেখে বলছিল না যে আপনাকে টেলিভিশনে দেখি তখন বুঝতে পারি নাই, আজকে বাস্তবে দেখা আমার মনে হইতাছে আপনি আমার মায়ের মতো, আমার মায়ের চেহারাটা হুবহু আপনার মতো, আমি আপনাকে একটু সালাম করতে চাই বইলা সালাম কইরা আসলো। ওই একই লোক এখন কিন্তু ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। কিছুদিন আগে এই বিএনপির কথা বলছে যে বিএনপির কাছে দেশ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপিতে চাঁদাবাজ ভরা, বলছে না ভাই? কখন বলছে? ওই যে জামাত ইসলামের মহাসমাবেশে 11 দল ছিল, মনে আছে? ওই যে চরমনায় পীর সাহেবও ছিল, মঞ্চের মধ্যে দেখেন নাই? পীর সাহেব এই নূরের প্যাটের মধ্যে ঘুষা মারতেছে, হাসাহাসি করতেছে। তখন তো কথা ছিল ওকে ওই দলে নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হয় নাই? ওনারা ভিতরে ভিতরে একটা মিটিং করছে গোপনে, নিশ্চয়ই মিটিংটা করছে, সবাই মিলে নিশ্চয়ই এই সিদ্ধান্তটা নিছে যে একে দলে নেওয়া যাবে না, কারণ এর পিঠের মধ্যে বিকাশের সিল মারা আছে। জামাতের কাপড় খুলতে গিয়ে, লুঙ্গি খুলতে গিয়ে জমিয়ত পুরা উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটো হয়ে গেছে। এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এবং একই সাথে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে ভূমিকা, সেই ব্যাপারেও চমৎকার একটা মেসেজ আছে বিরোধী দলের জন্য, বিশেষ করে জামাত এনসিপি নেতাদের জন্য। তাহলে চলেন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথমে শুরু করি আন্দালিব রহমান পার্থকে দিয়ে। স্পিকার সংসদে ছিলেন না, ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন। সেই সময়ে একটা বক্তৃতা করতে গিয়ে তিনি বলছেন, মাননীয় স্পিকার, যদি এই মুহূর্তে হাফিজ সাহেব থাকতেন তাহলে এই এতটুকু বলার পরে ডেপুটি স্পিকার জিজ্ঞেস করছেন, হাফিজ সাহেবকে? হাফিজ সাহেবকে? আন্দালিব রহমান পার্থ সাথে সাথেই সরি, আই এম সো সরি। এই যে বাক্য বিনিময়, এতটুকু কথা, এর ভিতরে কিন্তু একটা মেসেজ আছে। মেসেজটা কি? মেসেজ আপনারা দেখেছেন, আন্দালিব রহমান পার্থ ইদানিং চরম অভদ্রতার পরিচয় দিচ্ছেন। তিনি এর আগে উপযাচক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন। কয়েকদিন আগে বিরোধী দলের কোনো এক এমপি, তিনি তার বাসার জন্য হয়তো কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেছিলেন, সেটা সরকারের কাছে বলেছিলেন, সেটি তারা চাইতে পারে। সেখানে এই আন্দালিব রহমান পার্থ তিনি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, মানে অসভ্যতা যাকে বলে। এর প্রতিক্রিয়া হিসেবে জামাতের আমির তাকে খুব স্লো মোশনে ওয়াশ করে দিয়েছিলেন। ওই রেশ কাটতে না কাটতে আজকে আবার এই ধরনের ঘটনা ঘটলেন। আবার ঠিক আরেকটা কাজ তিনি করতে গেছেন, সংসদে তিনি ইসলামী ব্যাংক সম্পর্কে কথা বলতে গেছেন। তো তখন আবার স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি উপস্থিত ছিলেন। তিনি বলছেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আপনি কথা বলবেন, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কি জানেন? তো বলছে, না, আমাকে রিকমেন্ড করা হয়েছে, বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাকে রিকমেন্ড করেছে। বলছে, না, বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রিকমেন্ড করবে কেন? এই কথা বলে তিনি বলছেন যে আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সংসদে আপনারা অনেক অনুমান নির্ভর কথাবার্তা বলছেন। এই অনুমান নির্ভর কথা তো সংসদে এটা বলা উচিত না। ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার তো কোনো ধারণা নেই, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কিছুই জানেন না। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ও আপনার কাছে এটি বলার কথা না। এখানে যদি ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কোনো সদস্য থেকে থাকেন বা ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত, পরিচালনার সাথে যারা জড়িত, তারা এই বিষয়ে কথা বলতে চাইলে তারা কথা বলতে পারেন, আপনি কেন বলবেন? আপনার তো এখানে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তিনি এবারেও একটা বাঁশ খাইলেন, এরকম বাঁশ ডোলা ইদানিং বেশ তিনি খাচ্ছেন। খাওয়ার পরে আসলে এদের একটু লজ্জা শরম কম। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতে হাসতে অনেকটা এমনভাবে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাবু গয়েশ্বরচন্দ্র, সেটা কিন্তু বিরাট একটা অ্যালার্মিং বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এই ব্যাপারে তিনি যদি এটি সিরিয়াসলি নিয়ে থাকেন, তার সিরিয়াসলি নেবার কথা, হাসতে হাসতে বলেছেন, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া বজবাজা পেটনা। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে না। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা, এতদিন ওই দিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। ফলে গয়েশ্বরচন্দ্র কিন্তু পরিষ্কার করে বলে দিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ওই তার পাশের এলাকা, তিনি এই ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এখন এই দায়িত্বে কে আছে এটা কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্র রায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং মাদকের কথা বলতে গিয়ে তিনি আরো একটা বাস্তব ঘটনা তিনি তুলে ধরেছেন, যে তার নির্বাচনী আসন যে ঢাকা ৩, সেইখানে প্রায় 15 লক্ষের মতো মানুষ বসবাস করে, অথচ সেখানে একটা হসপিটাল আছে মাত্র 10 সজ্জার। এটি উদ্বোধন করেছিলেন আমানুল্লাহ আমান। সেই হসপিটালটা এখন মাদকের আখড়াখানা। ওখানে ডাক্তারও নাই, নার্স নাই, কিছুই নাই, এক কথায় হসপিটাল আর নাই, ওইটা এখন মাদকের আখড়াখানা। এরকম প্রত্যেকটা জায়গায় এই ধরনের একই ধরনের ঘটনা ঘটছে। সরকার এই সমস্ত বিষয়ে মনোযোগ না দিয়ে তারা শুধু এদিক ওদিক মাছের মতো শুধু খাবি খেয়ে বেড়াচ্ছে। এটা গয়েশ্বরচন্দ্র রায় সেটা বলে দিয়েছেন। যাই হোক, এবার আমরা চলেন জমিয়তের ওই ফারুকের ব্যাপারে আমরা চলে যাই। জমিয়ত নেতা ফারুক বিএনপি জোটের তিনি একজন সদস্য, এবং তিনি একথা ইদানিং বেশ জোরে সোরেই বলছেন যে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য তিনি বিএনপির সাথে জোট করেছেন। জামাত বিএনপিকে কুপকাত করে ফেলতেছিল, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল, রাজনীতির মাঠ থেকে বিএনপিকে সরিয়ে দিতে চাচ্ছিল।
তখন আমরা এই যে জামাতের এই আস্ফালন আমরা বন্ধ করার জন্য আমরা তখন বিএনপির সাথে গেছি যে জামাতের আস্ফালন বন্ধ করতে হবে, কারণ জামাত ক্ষমতায় আসলে তারা মসজিদগুলো দখলে নিয়ে নেবে। জমিয়তের এই ফারুকদের চিন্তার চূড়া, সর্বোচ্চ চিন্তার চূড়া হচ্ছে মসজিদ। এর বাইরে তারা আর কোনো কিছু চিন্তা করতে পারে না, কারণ এরা খাবে কি করে? এদের তো কিছু করে খেতে হবে। এদের মাথার ভিতরে ঢুকছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদগুলো দখল হয়ে যাবে, আর মসজিদগুলো যদি দখল হইয়া যায় তাহলে এরা কি করে খাবে? তাই তারা বিএনপিকে এনেছে জামাতকে ঠেকানোর জন্য, এবং এখন তাদের একমাত্র টার্গেট জামাতের লুঙ্গি খুলে দিতে হবে। এদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। এরা যদি বাড়ে তাহলে কিন্তু, ওনার বক্তব্য আপনারা শুনেছেন, তাহলে কিন্তু আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। কাকে বাদ দিয়ে কাকে আপনি আনতে চাচ্ছেন? তো তার পুরস্কার আপনি পেয়ে গেছেন না? ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনি যে জামাতকে ঠেকানোর জন্য, যে জামাতের লুঙ্গি খুলে নেবার জন্য আপনি আপনার দলকে বা এদেশের আলেম ওলামাদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন, সেই বাঁশ আপনার পিছন দিয়ে যে ঢুকে গেছে আপনি তো বুঝতে পারছেন না। কিভাবে? এই ভিডিওটা একটু দেখুন, অল্প একটু দেখাই। যার এই ভিডিও দেখলেন, এখানে একটা রিপোর্ট, এটা তো রিপোর্টটা আর আমি দেখালাম না, যেহেতু আমি কথা বলবো, শুধু মুখটুকু দেখালাম। এই যার ভিডিওটা দেখালাম ইনি হচ্ছেন হাফেজ মাওলানা নাইমুদ্দিন। এই হাফেজ মাওলানা নাইমুদ্দিনকে একটা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কোন ধরনের মামলা জানেন? সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টা মামলা। আজ থেকে 22 বছর আগের ঘটনা এটি। 22 বছর আগে সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার উদ্দেশ্যে তার উপরে বোমা হামলা করা হয়েছিল। সেই বোমা হামলা মামলায় এদেরকে আসামি বানানো হয়েছিল। প্রথম যে মামলাটা হয় সেই মামলায় কিন্তু এই হাফেজ নাইমুদ্দিন ছিল না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।